আজকে আমাদের সিএসএস পজিশন ফর্ম ডিজাইন নিয়ে আমরা কাজ করব। ধরেন এখানে আমরা এখন পজিশনটা নিয়ে নিই, পজিশন নিয়ে আমরা একটু কাজ করে ফেলি। তো সেই জন্য হেডার ক্লাসটাকে আমরা একটু হাইড করে নিলাম। এখন আমরা এখানে একটা ডিভ অলরেডি নিয়েছি, এই ডিভটার উপর কিছু কারুকার্য আমরা করি। ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে একটা পতাকা বানাবেন, তাই না? আপনার মনে একটা শখ জাগছে আপনি আজকে একটা বাংলাদেশের পতাকা, সে আমরা এসটিএমএল দিয়ে বানিয়েছি কিন্তু ওইভাবেও বানাতে পারিনি, সিএসএস দিয়ে চাচ্ছি একটা পতাকা বানানোর জন্য। আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি? জাস্ট একটা ইয়া করেন, একটু রেসপন্স জি, করেন। শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো বাংলাদেশের পতাকা বানানোর জন্য তিনটা জিনিস, তাই না? আমরা পেইন্টে চলে যাই, পেইন্টে আমরা এটার একটা মাইন্ড ম্যাপিং করে ফেলে যে কি করতে চাচ্ছি। মূলত বাংলাদেশের পতাকা বানানোর জন্য আমি মূলত একটা ডিভের একটা লাইন নিব। এরপরে আমি কি করব, এখানে আমি একটা বক্স নিব, তাই না? এবং এই বক্সের ভিতর আমার একটা গোল চত্বর লাগবে যেটা সেন্টার বাই সেন্টার হবে। এইটা হলো আমার বাংলাদেশের পতাকা। এখন আমি এটা কিভাবে মাখবো? এটা মাখার জন্য আমাকে এখন যেটা করতে হবে, এখানে আমাকে তিনটা ডিপ নিতে হবে। এই যে নাম্বার 1, এ হলো নাম্বার 1 ডিপ, এই হলো নাম্বার 2, এই হলো নাম্বার 3। এখন এই স্ট্রাকচারটা কিভাবে হবে সেজন্য আমি এখানে কি নিলাম, একটা প্যারেন্ট ডিপ নিলাম। প্যারেন্ট প্যারেন্ট ডিপ, চাইল্ড ডিপ আমরা আলোচনা মেবি করেছিলাম। একটা হলো যার অভ্যন্তরীণ কি হয়, দেওয়া হয়, অন্যান্য ট্যাগ আসে, তাকে আমরা প্যারেন্ট বলি। আর যে হয় মানে অভ্যন্তরীণ যে যে ডিপকে ব্যবহার করা হচ্ছে তাকে আমরা চাইল্ড বলে থাকি। তো আমরা এখানে বললাম যে ক্লাস নেম দিলাম, কারণ আমরা সবাই জানি আমরা ডিভের মধ্যে কোনো ইমপ্লিকেশন ইনস্ট্যান্ট করব না, কারণ ডিভটা আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি। আমি এখানে দিলাম পতাকা বানাবো আমরা, ঠিক আছে? এখন পতাকার মধ্যে কি কি থাকা উচিত? নাম্বার 1 লাঠি, তাই না? ওই যে এই লাইনটা তো লাগবে, এই লাইনকে আমরা কি বলতেছি? লাঠি। দিলাম একটা ডিভ নিয়ে, LATHI, লাঠি, ঠিক আছে? এরপর হবে কি, এখন হবে এই যে দেখেন পতাকার এই গ্রিন স্কিনটা, জানেন যেটা আমাদের চতুর্ভুজ বড়, এই গ্রিন স্কিনটা আপনি কিভাবে বানাবেন? এখন এখানে লিখে দেন যে ডট গ্রিন শেপ, দিয়ে দিলেন SHP বা যেটাই দেন, বা শুধু গ্রিন দেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো গ্রিনটা কার মধ্যে বসবে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। গ্রিন, সরি, এখন আমাদের রেডটা লাগবে। রেডটা কিন্তু বাহিরে না, রেডটা কার সাথে? এই যে একটা গ্রিন বক্সের ভিতরে, তাহলে আমাকে রেড বক্সে দিতে হবে কোথায়? গ্রিনের ভিতর। আমি এখানে লিখলাম রেড। তাহলে এই হলো আমার কি, এই হলো আমার অপশন, যে পতাকা, লাঠি, গ্রিন, রেড। এখন আমার কাজ হয়ে যাবে সিএসএস এর। অতিরিক্ত যা কাজ আমরা আগে করছি সব কেটে দিয়ে আর উপরে নিয়ে আমরা নিচে থেকে শুরু করলাম। এখানে সর্বপ্রথম আমাকে দিতে হবে লাঠির ডিজাইন। লাঠির ডিজাইন কি করব? ডট LATHI, লাঠি যে আছে, লাঠির একটা কি নিব, হাইট নিব। হাইট নিলাম 500, আর উইথ নিলাম 300, উইথ 300 না, 3 পিক্সেল, কারণ এত মোটাও তো লাঠি হয় না। বিজি কালার দিয়ে দিই। বিজি কালার কি দিলাম, যেহেতু লাঠির কালারটা একটু সচরাচর গ্রে কালার হয়, তাই না? আমরা একটু গ্রে কালার নিয়ে আসি। ধরেন এই যে এরকম একটা গ্রে কালার নিয়ে নিলাম, সেভ করলাম। আসে কিনা দেখি, চলেন ফাইলটা কিন্তু আমরা ওপেন করিনি, চলেন গো লাইভ। এই যে এই পাশে কিন্তু একটা লাঠি আসছে, বাট আপনি লাঠিটাকে দেখতে পাবেন না। তাহলে আমি এখন লাঠিটাকে যেন দেখা যায় সেজন্য আমি কি করব জানেন? আমি এই যে পতাকা আছে, পতাকা ভদ্রলোককে ডেকে আমি এখানে বলবো মার্জিন করে দাও তুমি। পতাকাকে ডেকে আমি এখানে বললাম মার্জিন 0 অটো। 0 না দিয়ে, আচ্ছা আগে দেখি মাঝখানে আসে কিনা। মাঝখানে আসতেছে না। লাঠিকে দিলে হবে না, কারণ লাঠির সাথে আরো কিছু কাজ করতে হবে। ঠিক আছে, অটোমেটিক দিলেও কাজ করছে না। দিল তো আমরা এখানে কি করি, উপরে নিচে 25 পিক্সেল, আর ডানে বামে দিয়ে দিলাম ধরেন 200 পিক্সেল। তাহলে তো মাঝখানে আসবে, বা একটু জায়গা ছেড়ে আসবে। আসছে, তাই না? এই যে দেখেন 500 পিক্সেল সাইজের একটা দাগ চলে আসছে। এখন আপনার দরকার হলো একটা গ্রিন শেপ, কারণ কি গ্রিন শেপ লাগবে। এখন গ্রিন শেপ নিয়ে আসি, চলেন নিচে নিয়ে গেলাম গ্রিন। গ্রিনকে নেওয়ার পর এখন আমি এখানে কি লিখলাম, ধরেন আমি এখানে লিখতেছি হলো হাইট দিলাম 300, আর উইথ দিলাম 450। বেশি হয়ে যেতে পারে, বাট দিই আগে। আর বিজি গ্রিন, তাই না? বিজি কালার গ্রিন। আচ্ছা, আমাদের পতাকার কালার কি আসলেই গ্রিন, নাকি না একটু বেশ কম হবে, কে জানে, তাই না? আচ্ছা, আসছে, তাই না? একটা কালার তো আসছে, কিন্তু এটা নিচে আসছে। এখন এই দুটোকে পাশাপাশি আনার জন্য আমরা কি শিখছিলাম গত ক্লাসে? দুটো ডিভকে যদি আমি পাশাপাশি আনতে চাই তাহলে কি করতে পারি আমি? এই যে মানে ডিভ, দুই ডিভের যে প্যারেন্ট আছে তাকে আমি ফ্লেক্স ইউজ করতে পারি, তাই না? গত ক্লাসে তো শিখলাম ফ্লেক্স বক্স। তাহলে আমি এই যে এই পতাকাকে যদি এখন ডাকি আমি,
দেখে যদি আমি এখন এখানে বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি চলে আসার কথা না? দেখেন তো চলে আসছে না? এই যে লাঠি, সাথে কি লাঠিটা চাইলে আরেকটু মোটা করতে পারে 5 পিক্সেল দিয়ে, মোটা হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমার দরকার কি রেড সার্কেল, তাহলে আমি এখানে লিখলাম ডট আর এডি রেড। রেডের জন্য কি নিলাম, হাইট নিলাম 85, ধরেন ফর এক্সাম্পল যেহেতু গোলাকার বৃত্তি হবে তাহলে আমি দিলাম দুটোটা হাইটের সমান। আরেকটা দিব কি, যেহেতু বর্ডার ওই গোলাকার হবে তাহলে আমরা বর্ডার কি করতে পারি, রেডিয়েশন করতে পারি, দিয়ে দিলাম 50%। এখন দেখা তো যাবে না, বিজি অবশ্যই রেড। চলেন দেখে আসি কি অবস্থা আসছে। আসছে ঠিকই, বাট এটাকে এখন করতে হবে আমাকে সেন্টার। এখন কথা হলো সেন্টার করার জন্য আমরা এটা একটা অলরেডি কিন্তু জানি, সেটা কি, ওই যে আমরা যদি এখানে বা এখানে আনতে চাই তখন কি জাস্টিফাই কন্টেন্ট ডিসপ্লে ফ্লেক্স, সেটা কাকে করব, যার মধ্যে নাড়াচড়া করবো। তাহলে গ্রিন স্ক্রিনকে বলবো যে তোমার ভিতরের কন্টেন্টগুলোকে তুমি ফ্লেক্সিবল করে দাও, আর কন্টেন্টগুলোকে তুমি কি করো, মাছ বরাবর এনে দাও। ডান, এতটুকুই ডান, সেন্টার চলে আসছে। ওকে, কত সুন্দর একটা পতাকা আপনি মেকিং করে ফেলছেন স্যার। পতাকার সাথে স্যার লাঠিটা ম্যাচিং হচ্ছে না স্যার, আরেকটু সম্ভবত হবে একটু আচ্ছা মোটা। আচ্ছা স্যার, এটা আপনার দায়িত্ব, আপনি করে নিয়েন তাহলে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। ওকে স্যার। এখন আবার যদি আরেকটা কোশ্চেন আসে স্যার, এরকম কি হয় না পতাকাটা উঠতেছে মানে ভাসমান ঢেউয়ের মতো যদি শেপ নেওয়া যায় কিনা, শেপ নেওয়া যায়, বাট ওইটার জন্য আপনাকে একটু কি করতে হবে, একটু নিজে রিসার্চ করে এরকম ক্রিয়েটিভ শেপ কিভাবে ক্রিয়েট করতে সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? সেটা আমাদের স্যার গুগলে পাওয়া যাবে W3? পাবেন, কিন্তু সেগুলোর জন্য আপনাকে পাথ, ওই যে বললাম না আমরা কি করব, এসবিজি পাথ সম্পর্কে আমাদের জানতে হবে, এসবিজি পাথ, ঠিক আছে? না না, পলিগন আরেকটা আছে, পলিগন সিএসএস, POLY, পলিগন সিএসএস শেপ, এই যে, ঠিক আছে? যেখানে যতগুলো শেপ দেখবেন সবাই পলিগন ব্যবহার করে অনেক ধরনের শেপ তারা মেক করতে পারে, বাট আমি নিজেও এখনো পর্যন্ত পলিগনের যে ইয়াটা ট্রিকটা আমি এখনো বুঝতে পারিনি, বাট আমি হয়তো ওরকম সময় দিতে পারিনি, সেটা বুঝতে পারিনি। এই পলিগন শেপ মারার মাধ্যমে, এটা না, এটা তো সবাই বর্ডার দিয়ে করছে, সে যেগুলো সব এই যে বর্ডার দিয়ে করছে, অনেকভাবে করা যায়, ঠিক আছে? ক্লিপ পাথ, এই যে ক্লিপ পাথ দিয়েও করতে পারেন, এই যে ক্লিপ পাথ পলিগন। এখন কথা হলো পলিগন এখানে যেগুলো দিছে সেগুলো হলো একবারে স্ট্রেট ফরওয়ার্ড, হয়তো বা আপনাকে ইয়া করে দিচ্ছে, আপনার এখন ঢেউয়ের দরকার, কিন্তু সে এখন ঢেউ বুঝবে না, আপনার এখন ঢেউ বানাইতে হবে, কারণ সে আপনাকে একটা ডিফল্ট ইয়া দিচ্ছে, ঠিক আছে? এই যে এখানে এটা ঢেউটাকে কি বলে, ঢেউয়ের ইংরেজি কি স্যার? ওয়েভ ওয়েভ। WAVE এরকম। জি জি ওয়েভ। ওকে, চলেন ওয়েভ শেপ জেনারেটর সিএসএস, গেট ওয়েব, এই যে তারাও এসভিজি ওয়েব দিচ্ছে, দেখছেন? এই যে আপনার কি এরকম শেপ লাগবে নাকি না কেমন শেপ লাগবে, সে আপনাকে বলে দিচ্ছে। এই যে এরকম আপ ডাউনও করতে পারবেন, যে উপরে লাগবে না নিচে লাগবে। এরপরে ওয়েবের ঘনত্ব কেমন আসবে, মানে এখানে কি এত কম হবে না আরো বেশি ঘনত্ব হবে। এখনো তো লোডিং নিচ্ছে, বলেন এরকম যদি ঘুরে আর কি কাজ করতে ভালো লাগে? এই যে দিয়ে দিছে, দেখছেন? এই যে পাথ ফিল, এই অপাসিটি ডি, এই সাইজগুলো আমি এখনো নিজে পর্যন্ত বুঝতে পারিনি, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এটা আমার ব্যর্থতা বলতে পারেন এক ভাষায়, বাট আপনারা ট্রাই করতে পারেন পলিগন ওয়েব এগুলো কিভাবে ক্রিয়েট করা, আমি এইভাবে জেনারেট করে নিয়ে নিই,
এই যে এখানে কত কাস্টম ভাবে জেনারেট করা যায় আমি এভাবে নিয়ে নিই। ওকে, তো আপনি চাইলে এভাবে এগুলো জেনারেট করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন একটা ডিভের মধ্যে, কোনো সমস্যা হবে না। কিন্তু ম্যাচিং করাতে একটু ঝামেলা হতে পারে, বাট এটা কোনো সমস্যা না। ওকে, তাহলে এখন আমাদের প্রবলেমটা হলো এখানে না, প্রবলেমটা হলো যে আমি এখন চাচ্ছি যে এই রেড স্ক্রিন আর এখানে থাকবে না, রেড স্ক্রিনটা থাকবে অন্য আরেকটা জায়গায়, আমি অন্য একটা জায়গায় তাকে বসাবো। এখন রেড স্ক্রিনটা বসাবো তো কোথায় সেটাও তো আমার বুঝতে হবে। তাহলে আমাকে বোঝার জন্য আমি আগে একটু দেখাইতে যাচ্ছি কি রে কাজ করে না কেন, কেমনটা লাগে আমার ফিচারগুলো কোথায়। স্যার আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি। জি ভাই, ভাই শোনা যাচ্ছে? পিসির এই অবস্থা কেন? ওকে, তো আমি এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে ধরেন এখন আপনি এখানে কি করবেন, এই যে এটা হলো আপনার একটা শেপ, বাট আপনার এই যে রেড স্ক্রিনটা আপনি চাচ্ছেন এখন এইখানে বসাবেন অথবা এইখানে বসাবেন। এগুলো হলো একটা কাস্টম জোন, তাই না? আপনি এইখানে বসাবেন। আপনি কিন্তু এটা এখন জাস্টিফাই কন্টেন্ট ডিফ্লেক্স দিয়ে করতে পারবেন না। এখন এটাকে যদি এভাবে কাস্টম জোনে বসাতে চান তখন আপনাকে যে হেল্প করবে সে হলো এই পজিশন, রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট। এখন আমি গত ক্লাসে অলরেডি বলেছি রিলেটিভ কার জন্য, ফিল্ড যার জন্য, মানে যে ফিল্ডে খেলাধুলা হবে সেই ফিল্ড হলো রিলেটিভ, আর যে বলটা খেলাধুলা হবে বা যে বলটা নাড়াচড়া করবে সেটা হলো কি অ্যাবসলিউট। এরকমই বিষয়টা, যেমন মানে এখানে গ্রিন স্ক্রিনটা যেহেতু ফিল্ড তাহলে এটা কি হবে, এটা হবে রিলেটিভ, আর আমাদের রেড সার্কেলটা হবে অ্যাবসলিউট। তাহলে আমি এখন এটা করে ফেলি। এখন এখানে ডিসপ্লে ফ্লেক্সটা আমি এখানে কেটে দিই, এখানে আমি এখন লিখে দেবো পজিশন রিলেটিভ, আর রেড স্ক্রিনটাকে আমি বলে দেবো পজিশন অ্যাবসলিউট। এখন কত হলো, যেহেতু রিলেটিভ অ্যাবসলিউট হয়ে গেছে এখন এদের মধ্যে আপনি কোনো তফাৎ দেখতে পাবেন না যতক্ষণ আমি তাকে কোনো কোড ইমপ্লিমেন্ট করব। এখন কত হলো কোড ইমপ্লিমেন্ট আমি কি করতে পারি, এখন আমাকে কতটুকু জায়গা মোতাবেক আমি তাকে সরাই দিয়েছি, তখন আমি তাকে বলবো টপ থেকে করো এত, মানে এত পিক্সেল নামাও এত পিক্সেল সরাও, এরকম করে বলবো আর কি। টপ থেকে তুমি কি করো 40 পিক্সেল নামাও, মানে 40 পিক্সেল নিচে নামাও। এখন দেখেন টপ থেকে কত পিক্সেল আসছে 40 পিক্সেল। আপনি বললেন যে ঠিক আছে সেম টু সেম লেফট থেকেও তুমি 40 পিক্সেল নামাও, এটাও লিখলেন, সাথে সাথে দেখেন লেফট থেকেও 40 পিক্সেল নামছে। তাহলে আমরা কিভাবে গণনা করে কাস্টম একটা জায়গায় রাখতে পারতেছি, এটাই হলো আমাদের পজিশন। ঠিক আছে, এখন আপনি বললেন যে ভাইয়া খুব সুন্দর তো লাগতেছে, বাট আমি চাচ্ছি যে পজিশন দিয়ে সেন্টার করতে পারবো কিনা। সেটাও করতে পারবেন। এটা যেহেতু একটা স্ক্রিন, এটা একটা কি ধরাবাঁধা স্ক্রিন, এই স্ক্রিন তো হাইট ওয়েট আছে তাই না, হাইট ওয়েট যখন থাকে তখন আমি তাকে পার্সেন্ট হিসেবে নির্ধারক করে দিতে পারি। তাহলে আমি এখন এখানে যদি বলি তুমি কি করো একবারে মাঝামাঝি পর্যায়ে আসবে, তাহলে এটা কিন্তু 40 পিক্সেল না, তখন হয়ে যাবে পার্সেন্ট। আর যেহেতু মধ্যবর্তী স্থানকে কিন্তু আমরা 50% বললেই কিন্তু সবাই বুঝতে পারবো যে এটা একটা মধ্যবর্তী স্থান। কিন্তু প্রবলেম বশত মধ্যবর্তী স্থান যখন 50% দিয়েছেন তখন কি বুঝতেছে, দেখেন তো সে কি সেন্টার হয়েছে, না কিন্তু সেন্টার নেই। কেন হয় নাই এটারও কিন্তু একটা মজার বিষয় আছে, খেয়াল করেন। কে যেন আনমিউট আছেন, স্যার একটু মিউট করে দেন। এটা হলো আপনার আসল স্ক্রিন। আমি আসল স্ক্রিনে আমি দুটো লাইন টানাই, হ্যাঁ ধরেন এ হলো 1 নাম্বার লাইন, এ হলো 2 নাম্বার লাইন। দেখেন তো একটা জিনিস খেয়াল করুন তো কোনো কিছু কমন পাচ্ছেন কিনা। সে কিন্তু দেখেন সে এই যে এই বক্সটাও ফিল করে নাই, এ বক্সেও ফিল করে নাই, সে 4 নম্বর বক্সকে ফিল করছে। বিষয়টা হলো যখন আপনি তাদেরকে বলেন বা কোনো অ্যাবসলিউট পারপাসকে কাউকে বলেন যে তুমি কিন্তু 50% মানে তুমি কি করবা আমার বক্সের সেন্টার মেনটেন করবা, আমার বক্সের কি মেনটেন করবা, সেন্টার মেনটেন করবা, তখন সে কিন্তু সেন্টার বুঝে না। 50% মানে সে বুঝে যে আমাকে কি করতে হবে, ওই টপ থেকে 50% জায়গা ছেড়ে আসতে হবে। যখন আপনি 50% বলছেন সে এই যে এখানে 50% জায়গা ছেড়ে চলে আসছে। এই যে এখানে এখানে কতটুকু জায়গা আছে 50%, আবার তাকে বলছেন যে তুমি লেফট থেকেও 50% জায়গা নেমে আসো, সরে যাও, এই লেফট থেকেও সে 50% জায়গা সরে আসছে। যার দরুন
এই বক্সটা এখানেও আসে নাই, মানে মধ্যবর্তী স্থান ধরে নাই, এরকম একটা 4 নাম্বার ফিল্ডে এসে ধরছে। এখন আমি যদি চাই এটাকে সেন্টারে রাখার জন্য, এই সেন্টারে রাখার জন্য তখন কি করতে হবে, এই যে সে যে অতিরিক্ত কিছু কি পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে বা অতিরিক্ত কিছু ইয়া পাচ্ছে, স্পেস পাচ্ছে, তাকে আমি এটাকে কি করতে পারি, ক্যান্সেল করতে পারি। সেটা কিভাবে, সেটাকে বলা হয় ট্রান্সফর্ম। কি বলা হয়, ট্রান্সফর্ম। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আচ্ছা এটা আরেকটু পরে দেখাই, ট্রান্সফর্মের আগে আমি আরেকটা জিনিস বুঝাই, সেটা হলো যে তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে কি করি, মেপে মেপে একটু কম দেই নাকি। বললেন যে ঠিক আছে 50% তো মাঝামাঝি যাচ্ছে না, তাহলে 45 দিই, তো তাহলে কোথায় যাবে, একটু আগাইছে। তার মানে এখন আপনাকে গুনতে হবে যে কত স্ক্রিনে গেলে এটা সেন্টার হবে। এখন এত গোনার কি সময় আপনার আছে যে এটা সেন্টার করার জন্য কত মাইনাস করতে হবে আমাকে। এখন কত হলো, এই প্রবলেমটার জন্য বা এই সমস্যার জন্য আপনাকে পড়তে না হয় তার জন্য একটা ফিচার আছে, সেটা হলো ট্রান্সফর্ম ফিচার। সেটাকে আপনি জাস্ট কি করবেন, ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করে এখানে যে কি করলো, ওভারলে যে আসলো, সে ওভারলেটাকে মাইনাস করবেন, এবং মাইনাসটা কত হবে, 50-50। মানে বলবেন যে তোমার এই 50% থেকে তোমার যে ওভারলে আসছে তুমি সেটা 50% মাইনাস করে দাও, কমা মাইনাস 50%। এই হলো তাদের নিয়মাবলী। এখন দেখেন তো জাস্টিফাই কন্টেন্টের মধ্যে এখন কি হয়ে গেছে, অটোমেটিক্যালি সেন্টার মেনটেন করতেছে। এখন বলেন পজিশন রিলেটিভ অ্যাবসলিউটটা কি সবাই বুঝেছেন কি না, এটা একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। বাকিরা জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা পজিশনের অন্যান্য কার্যক্রমগুলো দেখে ফেলি। স্যার একটু একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কথাটা কি 1 মিনিট আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি? কোথা থেকে স্যার, কোন কথাটা একটু বলে দেন, তাহলে আমি রিপিট করে দেই। পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ যেটা বলেছেন সেই কথাটা, আচ্ছা, পজিশন আমাদের কোশ্চেন মানে আসতে পারে সেই যে, কথাটার মিনিং আর কি, পুরো বিষয়টা রিপিট করবেন না ওকে ওকে, স্যার? পুরো বিষয়টা রিপিট করবেন না, জাস্ট পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট এই কথাটার অর্থটা আরেকবার একটু বুঝিয়ে দেন, তাহলেই হবে। রিলেটিভ মানে হলো কার মধ্যে পরিবর্তনটা আসবে, আর অ্যাবসলিউট মানে হলো কে পরিবর্তনটা হবে, এটাই হলো বিষয়। ঠিক আছে, এখন এই কতটুকু কোয়েশ্চেন থাকতে পারে যে কনফিউজ থাকতে পারেন, সেজন্য আরেকবার বলে দিই। ঠিক আছে। যে হবে ফিল্ড, মানে যার ভিতরে নাড়াচাড়া হবে, যেমন আমি একটা ফুটবলের সাথে ইয়ার তুলনা করেছি, ফুটবলের যে মাঠটা হবে, ফিল্ডটা হবে, সেটাই হবে রিলেটিভ, আর ফুটবলটা যে হবে সে হবে অ্যাবসলিউট। এখন ওই অ্যাবসলিউট কতটুকু পরিমাণ নাড়াচাড়া হবে সেই মানটা কে পাবে, অ্যাবসলিউট পাবে। এই যেখানে আমি সেটাই করেছি। এবং মান যাচাই নির্মাণের ক্ষেত্রে আমরা 4টা দিক জানি, তাই না, টপ বটম রাইট লেফট। আপনি এখন এখান থেকে 4 দিক থেকে যে কোনো দুটো দিক, হয়তোবা টপ অথবা বটম অথবা রাইট অথবা লেফট, এরকম সিলেক্ট করে আপনি কি করতে পারেন, এভাবে 50% কতটুকু আপনি তাকে সুইচ করাবেন সেটা আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন। এটাই হলো আসল মুখ্য কথা। ওকে, ঠিক আছে, আমাদের এখন যেটা আছে সেটা হলো যে পজিশন ফিক্স, পজিশন স্টিকি। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আগে ফিক্সটা দেখেন, ফিক্স মানে কি, কোনো কিছু কোনো জায়গায় অবস্থানটা একবারে ফিক্স হয়ে যাওয়া, এটা ধরে নেন, মানে ফিক্স মানে ফিক্স হওয়া, সে আর নড়াচড়া করবে না। এই যে আমি যে আজকে এখানে ধরেন ফর এক্সাম্পল, এটাও কিন্তু একটা বডি স্ক্রিন, তাই না, এই যে আরে ইয়ার, এই যে এতটুকু কি একটা স্ক্রিন না। একটা মজার জিনিস খেয়াল করেন, আমি এই স্ক্রিনটাকে যখন স্ক্রল করি তখন কিন্তু এই যে এই বক্সটা কিন্তু নড়াচড়া করে না। একটা জিনিস খেয়াল করেন তো, এই যে স্ক্রল হচ্ছে কিন্তু এই এই লাইনটা কি নড়তেছে। এই যে আমাদের ওয়েবের ভাষায় এটাকেই বলা হয় পজিশন ফিক্সড। এখন আপনি যদি চান যে আপনার মেনু বারটা এই যে স্ক্রলিং করলে তার অবস্থানটা তার অবস্থানেই থাকবে, জাস্ট খালি কন্টেন্ট স্ক্রল হবে, সেটাও আপনি করতে পারেন। তার আগে কন্টেন্ট দেই, ধরেন আমি পতাকার নিচে কিছু প্যারাগ্রাফ দিব, পতাকার বাইরে আমি এখানে দিলাম পি লরেম 200, 200 অক্ষরের একটা কি নিলাম, প্যারাগ্রাফ নিলাম, তাহলে মনে ভালো একটা স্ক্রলিং হবে, তাই না। এই যে দেখেন স্ক্রলিং করতে হচ্ছে আমাকে, এই যে মেনু বারটা কিন্তু চলে যাচ্ছে, বাট আমি চাইছি মেনু বারটা যেন স্টে করুক। এখন কথা হলো এই মেনু বারটাকে যদি আমি স্টে করতে চাই তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে আমার এই মেনু বারের যে প্যারেন্ট আছে, মানে একবারে যে টপ প্যারেন্ট, সে কে, হেডার, তাই না। হেডার, এই হেডার, জি স্যার। জি এই হেডারকে আমাকে কি বলতে হবে, চলেন এই হেডারকে আমি এখন চলে যাই, কোথায় লিখেছিলাম হেডারটা, এই যে হেডার। এই হেডারকে আমাকে এখন বলতে হবে পজিশন
ফিক্সড। কি বলতে হবে? পজিশন ফিক্সড। এখন এতটুকু বললেও কিন্তু যথেষ্ট না। পজিশন ফিক্সড, কোথায় ফিক্সড, কোথায়, এই কোথায় তো বলতে হবে। সেটার জন্য আপনাকে এখানে আরেকটা ডাটা দিতে হবে, সেটা হলো টপ। মানে কারণ এটা কোথায় ফিক্স থাকবে, টপ থেকে 100 পিক্সেল নিচে, বাম থেকে 100 পিক্সেল লেফটে, বলতে তো হবে। সেজন্য এখানে বলে দিলাম টপ থেকে 0-তে। কারণ 0 মানে কি, টপ থেকে 0 মানে হলো আমার বডির একবারে উপরি অংশ। এই টপ 0 দেওয়ার দ্বারা আমি এখন কি করতে পারলাম, বডির উপরি অংশ আমি নির্ধারণ করে দিলাম। যার দরুন দেখেন টপে তো ফিক্স হয়েছে ঠিকই, বাট সমস্যা কিন্তু অনেকগুলো দাঁড়াইছে। একে তো এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হবে, সমস্যা নেই। পজিশন ফিক্স করলে মেনু বারটা নর্মালি ছোট হয়ে যায়, তার জন্য আমরা এখানে উইথ 100% দিয়ে দিই। এটা যদি দিয়ে দেন অ্যাজ ইউজুয়াল আগের মতোই চলে আসবে, কিন্তু সমস্যা আরেকটা বাড়ছে। দেখেন তো পতাকাটা কোথায়, আমার মেনু বারের উপরে উঠে গেছে। তো এটা কি কখনো ওঠা উচিত ছিল না। তার মানে এখন আমাকে কি করতে হবে, এটার মান বাড়াইতে হবে। এটার মান বাড়ানো কিভাবে, এটার মান বাড়ানো হয় আমাদের জেড ইন্ডেক্স নামক একটা কি আছে, একটা প্রপার্টি আছে। কোনো কিছুর মান বাড়ানো কমাইতে চাইলে আমরা এটাকে করতে পারি। নর্মালি আমরা একটা জিনিস মাথায় রাখি যে সবগুলোর জেড ইন্ডেক্সের মান থাকে কত, 0। আপনি যে কোনো কন্টেন্টকে ব্যবহার করেন না কেন, সেগুলোর জেড ইন্ডেক্সের মান কত থাকবে, 0। এখন আপনি যদি এটাকে বাড়ান, যেমন 0 থেকে 1 করেন, তার মানে অন্যান্য সকলে থেকে তার মান বেশি, তার জন্য তার উপরে আর কেউ থাকতে পারবে না। এই যে দেখেন পতাকা কিন্তু এখন নিচে চলে গেছে। এখন স্ক্রল করেন, কোথা থেকে যাচ্ছে, নিচ দিয়ে চলে যাচ্ছে। এটা হলো আপনার পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড সবাই বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? জি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি ফিক্স কাকে বলে। চলেন এখন স্টিকিটাও ধরে আসি। স্টিকি মানে কি, আমরা স্টিকির সাথে হয়তো বা নামটার সাথে অনেকে পরিচিত আছে। ওই যে অনেক সময় কি আসে, স্টিকি নামক একটা ইয়া পাওয়া যায়, তাই না, সুপার গ্লু পাওয়া যায়, বা এক প্রকার ঘামের ইয়াটা পাওয়া যায়, তাই না। কোনো কিছুতে যেন আলাদা করে লাগাতে চাই তখন সেটাকে স্টিকি বলে। সেম টু সেম আপনি যদি কোনো জায়গায় কোনো কিছুকে ওইভাবে জাস্ট আলতো করে লাগানোর জন্য, বা আলতো করে যদি আপনি ইয়া করতে চান, ইউজ করতে চান, বা ওইখানে ফিক্স করতে চান, সেটাকে বলা হয় স্টিকি। ফিক্স মানে কি, সুপার গ্লু একবারে লেগে যাবে, শেষ, তার কাজ শেষ। বাট স্টিকিটা হলো তাকে জোড়া তালি মারবো আর কি আমি। এখন কথা হলো স্টিকের কাজটা কি। স্টিকের কাজটা অনেক সহজ। ফর এক্সাম্পল ধরেন ডিজাইন কই, আমি মেনু বারের উপরে কোনো কন্টেন্ট আনলাম, তার জন্য আমি আগে পজিশন ফিক্স, টপ 0 এগুলো আমি একটু অফ করে দিই। ঠিক আছে, অফ করে দেওয়ার পর আগের মতো হয়ে গেছে সব, তাই না। এই যে আমি এখন এই প্যারাগ্রাফ, এই হেডিং এর উপরে আমি আবার একটা প্যারাগ্রাফ নিব, লরেম 300 বা 300। চলেন দেখে আসি কি অবস্থা। এই যে কত বড় প্যারাগ্রাফ আছে, তাই না। এরকম অনেক ওয়েবসাইট আছে যারা তাদের উপরে প্যারাগ্রাফ, উপরে ডিজাইন দেয়, পরে মেনু বার দেয়। কিন্তু মেনু বারটা স্ক্রল করতে করতে যখনই 0-তে চলে আসে, তখনই সেটা কি হয়ে যায়, এই যে এখানে ফিক্স হয়ে যায়। এখানে দেখেন এখন কিন্তু স্ক্রল করলে নিচে চলে যাচ্ছে, বাট এটা স্ক্রলিং হইতে 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 একসময় কি হয়ে যায়, এই তার নির্ধারিত স্থানে ফিক্স হয়ে যায়। এই ডিজাইনটা কিভাবে হয়, এই ডিজাইনটি একবারে সহজ, জাস্ট যেখানে ফিক্স করতে। হ্যালো স্যার, জি স্যার একটু কথা বলতেছিলাম স্যার। জি স্যার। স্যার আমি সিলেট থেকে বলতেছি স্যার। ও বাসায় আসা সারাদিন কারেন্ট না থাকে। না স্যার, জি স্যার। এখন কি জি স্যার। অবস্থা স্যার? ওকে, তাহলে এখানে পজিশন যেটা ফিক্স ছিল সেটা এখন জাস্ট এখানে বলে দিবেন পজিশন স্টিকি, STICKY। স্টিকি করলে কি হবে, স্টিকি করলেই হয়ে যাবে, বাট এখানে আরেকটা বিষয় হলো যে কত থেকে স্টিকি হবে সেটাও নির্ধারণ করে দেবেন। আমি বললাম যে টপ থেকে 0-তে আসলে তুমি স্টিকি হয়ে যাবে। এখন দেখেন এই হলো পেজ, স্ক্রল করতেছেন, দেখেন তো মেনু বারটা কি আর নড়তেছে? মেনু বার উপরে যাওয়ার সময় কোনো সমস্যা স্যার পতাকা কোথায় চলে একজন একজন স্যার এখানে তো আরেকটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এটা উপরে যাচ্ছে, তাই তো। স্যার পতাকাটা উপরে চলে যাইতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে তো মেনু বার নিচের দিকে চলে আসবে। আমি চাচ্ছি যে নিচের দিকে স্ক্রল ফিক্সড হয়ে থাকুক, অথবা নিচের দিকে যখন আমি স্কেলটা টানবো
তখন একটা নির্দিষ্ট জায়গায় স্কেলটা যাতে থাকে আচ্ছা ঠিক আছে, তার জন্য কিন্তু আপনার জন্য অপশন কিন্তু একটু আগে দেখালাম, ওই যে পজিশন ফিক্সটা এখানে ইউজ করেন। এখন বিষয়টা হলো রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড, কার কেমন রিকোয়ারমেন্ট। যেমন আমার রিকোয়ারমেন্টই হলো এটা, মেনু বারটা নিচে থাকবে, যখন স্ক্রল করব তখন টপে এসে আটকে যাবে। এই যে এখন দেখেন টপে এসে আটকে গেছে। এখন আপনার এই রিকোয়ারমেন্টে থাকে যদি স্যার টপে আসে আটকার দরকার নেই, সেইখানেই ফিক্স থাকুক, তাকে আমি ওকে এখানে ফিক্স করে দিব পজিশন ফিক্স, যেটা আমি এই যে এখানে কমেন্ট করে রেখেছি। ঠিক আছে স্যার, সবগুলোই আছে, আপনি ইউজ করতে পারেন। যেমন এই যেটা এখন চলে যাচ্ছে, ওকে। এই হলো পজিশন ফিক্স, পজিশন স্টিকি। এই ব্যবহার, পজিশনের ব্যবহারটা আশা করি সবাই বুঝতে পেরেছি। আর এখন মেনুটার উপর দিয়ে তো পতাকাটা চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে মেনুটা একবারে স্বয়ংসম্পূর্ণ দেখেছে। এই যে যাচ্ছে না, এখন এটা কি একবারে, ও আচ্ছা স্যার, ওটা ওই এটা আসছিল কিন্তু আমি ন্যাব হেডারকে জেড ইন্ডেক্স দিয়ে দিয়েছি, তার কারণে সে এখন নিচে দিয়ে যাচ্ছে। ও আচ্ছা স্যার, খেয়াল করে নেই স্যার, সরি। এই যে ঠিক আছে, মোটামুটি পজিশন জিনিসটা আমরা সবাই বুঝে গেছি। এরপর চলেন আর কি কি আছে। পজিশন ক্লিয়ার হওয়ার পর এরপর আর কোনো তেমন কিছু নাই, এখানে আমাদের 6 নাম্বার ক্লাস কমপ্লিট। 7 নাম্বার ইনপুট বক্স, স্টাইলিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্যারালাক্স ইফেক্ট, অনেকগুলোই আছে। এগুলো তো এক একটা কাজ অনেক বড় বড়, এখন একটা ধরলেও চলে যাবে 9টা। ছোটখাটো কোনটা আছে? স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা মেবি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখি। ওকে, আমরা তাহলে 7 নম্বর ক্লাসটা দেখতেছি। 7 নম্বর ক্লাসে কি আছে? সর্বপ্রথম বলতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আনতে হয়। ইনপুট বক্স স্টাইলিংটি একটু বড়, এটা আমরা আগামী ইনশাআল্লাহ ক্লাসে দেখব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি অ্যাকচুয়ালি? ব্যাকগ্রাউন্ড ইমেজটা মানে হলো যে আপনি তো একটা নরমাল ইমেজ আনতে পারেন, আপনার ওয়েবসাইটে কিন্তু ইমেজ আনতে পারেন, কিন্তু প্রবলেমটা হলো আপনি কিন্তু ইমেজটা আনার পর সেটা কিন্তু ওইটার উপরে কিছু লিখতে পারেন না, তাই না? এটা কিন্তু একটা সমস্যা। এখন কথা ওই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই সেটা কীভাবে করবো, সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তার মানে একটা ইমেজ আমি কি নিব, আমি সিএসএস এর মাধ্যমেই আমি আমার ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। সেটা কিভাবে করব, সেটার জন্য আমি এই প্যারাগ্রাফগুলো কেটে দিই, আমার আর এগুলোর দরকার নেই, আমি এগুলো অফ করে দিচ্ছি। এরপরে index.html গিয়ে প্যারাগ্রাফ হাইড, এই প্যারাগ্রাফ হাইড। ওকে, আমরা জাস্ট আমাদের কন্টেন্টটা দেখতে পাবো, তাই না? পতাকার নিচে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। কিভাবে? ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আগে আমাকে একটা সেকশন তো নিতে হবে, তাই না? আমি এখানে একটা সেকশন নিলাম, সেকশন ক্লাস BACKGROUND ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমি এখানে তেমন কিছু না, আর কিছু দেওয়ার দরকার নেই, আমি ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড নিলে কি ব্যাকগ্রাউন্ড পড়বে? না, অবশ্যই না, অবশ্যই ইমেজ তো লাগবে। ধরুন আমি একটা ইমেজ অনলাইন থেকে নিয়েই আসি, ধরেন এই ইমেজটাকে আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। ডাউনলোড করা লাগবে না, ইয়াতে ইউজ করি, কপি ইমেজ অ্যাড্রেসে ইউজ করি। ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ধরেন আমি একটা কন্টেন্ট দিয়ে দিই, h1 দিলাম, lorem 20, 20 অক্ষরের একটা ইয়া থাকবে, হেডিং থাকবে। এখন দেখি আগে হেডিং আসছে কিনা। এই যে হেডিং কিন্তু চলে আসছে, বাট ব্যাকগ্রাউন্ড আসে না, ব্যাকগ্রাউন্ড আমি দেইও নাই। ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি ব্যবহার করবেন কিভাবে? আমরা আগে ইমেজ দিতাম নরমালি, এখানে ইমেজ সোর্স, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি আনতে চাই, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি আনতে পারবো কোথায়? এই যে এখানে লেখার মাধ্যমে, সিএসএস কে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। সেটা কিভাবে? যার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন তাকে লিখবেন যে .basic, আমার ক্লাস নেম তো আগে দিতে হবে, আমি এখানে ক্লাস নেম দিলাম, এখানে জাস্ট বিজি বা ব্যাকগ্রাউন্ড লিখলেই ব্যাকগ্রাউন্ডটা প্রাথমিকভাবে কিন্তু কালার দেওয়া যায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দুই প্রকার, ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখেন, ইমেজও কাজ করবে। এই যে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো যে কোনো কালার আপনি দিতে পারেন, আর এটা শর্টকাট হলো শুধু ব্যাকগ্রাউন্ড। এই যে এখন ব্ল্যাক কালার না, আমি যদি একটু হলদে কালার দিই সেটাও পাবে। সেভ করলাম, এই যে দেখেন লেখার পিছনের কালারটা কি হয়ে গেছে,
ওরকম হলদে কালার হয়ে গেছে। তো কালার নেওয়া খুবই সহজ, কিন্তু সমস্যাটা হলো ইয়াটা নাও, ইমেজটা নাও। ইমেজ নিতে গেলে এখন ইমেজ আর এইভাবে আসে না, ইমেজের জন্য আপনাকে এখানে আরো নতুন কিছু দিতে হয়, সেটা হলো ইউআরএল। ঠিক আছে, যেহেতু এটা একটা লিঙ্ক, সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইউআরএলটা করবেন কিভাবে? ইউআরএলটা করার জন্য আপনাকে আগে কোটেশন দিতে হবে। এরপরে আমি যেহেতু ইমেজটা অনলাইন থেকে এনেছি, আমি অনলাইনের লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন আপনার এটা কি হলো। মজার ঘটনা দেখেন তো, আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন মনে হয়, কিন্তু সমস্যা হলো ছোট। এখন কথা হলো ব্যাকগ্রাউন্ডটা নর্মালি কারো কন্ট্রোলে থাকে না যতক্ষণ না আপনি আপনার ওই ডিভের হাইট ওয়েট মেনটেন না করেন। তার মানে এখন আমার এটার হাইট ওয়েট মেনটেন করতে হবে। তো হাইট ওয়েট মেনটেন করার সহজ পন্থা হলো আমি প্যাডিংই দিয়ে দিই, উপরে নিচে যদি আমি 300 পিক্সেল দেই, ডানে বামে 0 দিয়ে দিই, তাহলে একটু অনেক বড়সড় একটা স্পেস পাবে না? দেখেন তো, পাইছে? উপরে 300 পিক্সেল প্যাডিং, ডানে বামে 0, কোনো সময় অনেক সুন্দর হয়েছে। লেখাটা যেহেতু কালো, আমি একটু হোয়াইট করে দিই, তাই না? কালার, আচ্ছা, এই যে লেখাটা চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো। কিন্তু প্রবলেম কিন্তু আরেকটা, দেখেন তো এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, এখানে এই যে এই ঘরটা কিন্তু সেন্টার, বাট আপনার এখানে ঘরটা কোথায়? সেন্টার আছে? সেন্টার আছে ঠিকই, বাট এখানে কিন্তু অনেক কিছু কাটা পড়ে গেছে। যেমন এখানে দেখেন, এটা হলো পাহাড়ের সর্বতুরা, সর্বতুরা থেকে এখানে কত পিক্সেল? ধরেন বেশি থেকে বেশি 2 থেকে 200 পিক্সেল আছে, বাট আপনার অ্যাকচুয়াল ইমেজে কি দেখেন তো, আপনার পাহাড়ের সর্বোচ্চটা সে এখানে রাখেই নাই, সে কেটে ফেলছে। এই যে এখানে দেখেন, কেটে ফেলছে না? এখন কেটে আবার নতুন, এই যে মানে এই পাহাড়, মানে মোট কথা হলো সে কি করছে, এটাকে নিজের মতো করে ইয়া করে নিছে, কাস্টমাইজ করে নিছে, যেটা আমি চাইও নাই। এখন কথা হলো নিজের মতো করে কাস্টমাইজ তো করলে হবে না, আমার মতো করতে হবে। এখন আমার মতো কিভাবে করব? সেজন্য ব্যাকগ্রাউন্ডের আরো কিছু সাব প্রপার্টি আছে। কি আছে? সাব প্রপার্টি। তাহলে সেটা কি কি? নাম্বার 1 আমি জাস্ট আগে একবার বলে দেই, ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে, বিজি সাইজ, পরে হলো বিজি পজিশন, মানে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, আবার আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে অ্যাটাচমেন্ট। এরপর আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের পরে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড মনে হয়, এই যে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। এছাড়া আরো অনেকগুলো আছে, বাট এগুলো একটু মোস্ট ইউজেবল, এগুলোকে সর্ববেশি ব্যবহার করা হয়। রিপিট মানে কি? রিপিট মানে হলো যখনই আপনি একটা ইমেজ ব্যবহার করেন, তখন ওই ইমেজটা যদি সাইজে ছোট হয়, তখন সে কি করে, নিজে থেকেই রিপিট করে। ধরেন আপনার ডিসপ্লে সাইজ হলো এত বড়, কত বড়? এত বড়, কিন্তু ইমেজের অ্যাকচুয়াল সাইজ হলো এতটুকু, তখন সে কি করে, ইমেজটা এতটুকুতে শেষ করে এই ইমেজটা আবার দ্বিতীয়বার এখানে শুরু করে, আবার শেষ, আবার এরকম রিপিট টেলিকাস্ট করতে থাকে, এইটা এরকম, আবার এখান থেকে অর্ধেক দেখায়, এইরকম প্রবলেমটা ইমেজ করে থাকে, যেটা এখানে করছে। বাট আপনারা হয়তোবা ওইরকম ডার্কনেস না হওয়ার কারণে বুঝতে পারতেছেন না, ডার্কনেস হওয়ার কারণে বুঝতে পারতেছেন না। এখন কথা হলো, আপনি যদি এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট, বলেন যে ভাই ব্যাকগ্রাউন্ড রিপিট করা লাগবে না তোমার, এখানে জাস্ট বলে দিলেন নো রিপিট, ঠিক আছে। এই যে দেখেন, আপনার লেখার অর্ধেক কিন্তু অলরেডি কেটেই গেছে, মানে ইমেজ কেটে গেছে। ইমেজ কি কাটছে না, অ্যাকচুয়ালি ইমেজ কাটে নাই, ইমেজের আগে যে সাইজটা ছিল সেটা এখন অফ হয়ে গেছে। এখন কত হলো, তাহলে এই ইমেজটা তো আমি এতটুকু পর্যন্ত আনতে হবে, তাই না? এখন এটার জন্য কি করবেন? এটার জন্য আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে। এখন কত হলো, ব্যাকগ্রাউন্ড সাইজকে আমি কি নিব? ধরেন ব্যাকগ্রাউন্ড সাইজকে আমি এখন নিতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজে এখন দুই ভাবে কাজ করে, তাই না, যে হাইট আর উইথ। ব্যাকগ্রাউন্ড সাইজে প্রথমে দিলেন 100%, যেটা হলো উইথ, আর পরে দিলেন হলো হাইট। হাইট কত হবে? আপনি বললেন যে হাইটও 100%, 100%, তার মানে হলো আপনার এই ডিভের যতটুকু সাইজ, ওই সাইজের 100 হবে। এই যে দেখেন 100 হয়েছে। আর সমস্যা হলো 100 করলে এই ব্যাকগ্রাউন্ডটা যত স্টেবল থাকুক, অন্যান্য ব্যাকগ্রাউন্ড ততটা স্টেবল থাকে না। আচ্ছা দাঁড়ান, আমি একটা মেসেজ করি,
ওকে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নরমালি আপনি এখানে যত স্টেবল দেখতে পাচ্ছেন, বাট সব ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে স্টেবল হবে না। 100 দিলে চ্যাপটা হবে 100%। এখন আপনি যদি চাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ যেন চ্যাপটা না হয়, তাহলে কি করা যায়? সেই জন্য আমরা এখানে আর 100 ব্যবহার না করি, সেখানে আমরা করি কভার। কভার মানে কি? কভার মানে হলো আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করবে, সে উইথলি কন্টেইন করবে। এই যে দেখেন, উইথলি মেনটেন করে সে কি করছে, কভার করে নিছে। কিন্তু সে কি করছে, ইমেজটাকে কিন্তু কিছুটা ক্রপ করে নিছে। যখন আপনি কভার ইউজ করেন তখন সে কি করে, সে হাইট কিছুটা কভার করে নেয়, মানে ক্রপ করে নেয়। এখন কথা হলো তাহলে ঠিক আছে, ক্রপ করার পরেও আমি এখন কি করতে পারবো, আরো কিছু কাজ করতে পারি, সেগুলো পজিশন, অ্যাটাচমেন্ট। ব্লেন্ড মোডটা আপনাদের দরকার নাই, ব্লেন্ড মোড আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে কি করি, মেনটেন করতে পারি। তো সেটার জন্য আমি এখানে দিলাম ধরেন সেন্টার। আরেকটা লাস্ট যেটা হলো সেটা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট মানে হলো যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন স্টেবল না, নড়াচড়া করতেছে, তাই না? এই যে আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্টেবল হবে, সেটা কিভাবে করা যাবে? সেটা করার জন্য আপনার এখানে যেটা করতে হবে, এই যে এখানে লিখতে হবে ফিক্সড। কিন্তু এখন ফিক্স করলেও ঝামেলা আছে। এই যে এটা হলো আপনার নরমাল ওয়েবসাইট, দেখেন তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি ফিক্স হয়ে রয়েছে না? এটাই হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। মানে আপনার পুরো কন্টেন্ট নড়াচড়া করতেছে, বাট ব্যাকগ্রাউন্ডের জায়গায় আছে। ঠিক আছে? আর পজিশন, যেটা আমি পজিশনটা ডেসক্রাইব করি না, পজিশনটা হলো ওই যে আপনি যে এখানে কভার করার কারণে আপনার ইমেজটা যে কিছুটা ক্রপ করে নিছে হাইট থেকে, সেই হাইটের কোন সেকশনটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন। ধরেন একটা ইমেজ হলো এত বড়, ধরেন এই হলো একটা সেকশন, সেকশনের ইমেজটা হলো এত বড়, এত বড়। কিন্তু যখনই আপনি কি করেন, যখনই আপনি কভার করে পুরো ইমেজটার উইথ মেনটেন করেন, তখন কিন্তু সে কি করে, সে একটা ইমেজটাকে আরে এটা তো দেখাই যায় না, সে তখন একটা ইমেজকে এই যে ক্রপিং করে ধরেন একটা ইমেজের এতটুকু দেখায়, তাহলে আমার এই যে এতটুকু জায়গাটা কি রয়ে গেল না? তখন আপনি কি করতে পারেন, আপনি চাচ্ছেন যে এতটুকু জায়গাকে শো করবে, তখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড পজিশনটা যেটা আছে সেটা সেন্টার থেকে বলে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন বটম। তার মানে কি হবে, সে ওই যে যেগুলো ক্রপ হয়ে গেছে সেই জায়গাটা দেখাবে, টপ সেন্টার বটম। এই যে দেখেন বটম সেকশনে দেখাচ্ছে, নরমালি আমরা এটা অলওয়েজ সেন্টারই ব্যবহার করি, সেন্টার। এই যে একটা ইমেজের অবশ্যই অবজেক্টটা কোথা থেকে, সেন্টার থেকে ফোকাস, সেজন্য আমরা অলওয়েজ সেন্টারই ব্যবহার করি। এই হলো ব্যাকগ্রাউন্ড কিভাবে আনতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন কিভাবে সেট করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ডের প্যারালাক্স ইফেক্টটা কাকে বলে। প্যারালাক্স ইফেক্ট মানে হলো ওইটা, সেটা কি, এই যে কোনো একটা ইমেজকে কি করা, একটা স্থানে ফিক্স করে রাখা, এটাকে বলা হয় কি, প্যারালাক্স ইফেক্ট। আশা করি ব্যাকগ্রাউন্ড আজকে ইনশাল্লাহ সবাই আগামী ক্লাসে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, পারবেন না সবাই? জি স্যার পারবো ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই রাখছি। আরো কিছু দেখানোর চাহিদা ছিল, কিন্তু বাকিগুলো স্টার্ট করলে অনেক সময় লাগবে, আমি আর আপনাদের টাইম নিব না, এতটুকুই থাকবে। জি স্যার। মেইল পেয়েছি ভাই, যে 16 নম্বর ক্লাসে অ্যাটেন্ড করিনি, এই জন্য প্রবলেমটা ছিল ভাই, নেটের সমস্যা ছিল, এই জন্য অ্যাটেন্ড করতে পারছিলাম না। আচ্ছা, মেসেঞ্জারে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে রাখুন, আমি সময়মতো আপনাকে অ্যাক্সেস দিয়ে দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে? আমি ফার্স্টে আমি নিব, এখনই নিব।